ওকে, আজকে আমাদের হচ্ছে একদম প্রথম ক্লাস ফটোশপ নিয়ে। প্রথমে আমরা ফটোশপ সম্পর্কে জানবো এবং ফটোশপের কোথায় কি আছে সেই জিনিসগুলো দেখার চেষ্টা করব বা দেখানোর চেষ্টা করব। তো প্রথমে দেখেন, যখন আপনারা ফটোশপ ওপেন করবেন তখন এরকম একটা ইন্টারফেস পাবেন। তো আমরা যদি এখান থেকে শুরু করি তাহলে দেখেন, এটার নাম হচ্ছে, এই টোটাল জিনিসটার নাম হচ্ছে মেনু বার। এই শুধু ওপরের এতটুকু, এটার নাম হচ্ছে মেনু বার। তারপরে হচ্ছে আমরা চলে আসি নিচে। নিচে আসলে একটা অপশন আছে, এরকম একটা বার দেখা যাবে। এটার নাম আসলে হচ্ছে অপশন বার। এখানে আপনারা যে টুলসগুলো সিলেক্ট করবেন সেই টুলসগুলোর অপশনগুলো এখানে শো করবে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে। তারপরে হচ্ছে দেখেন, সবার লেফট সাইডে এটা হচ্ছে টুলবার। সবাই নোট করে নেন, এটা হচ্ছে টুলবার, এটা হচ্ছে মেনু বার, আর মিডিলে যেটা থাকবে সেটা হচ্ছে অপশন বার। রাইট। এবং রাইট সাইডে দেখেন যে অপশনগুলো পাচ্ছি আমরা, এখানে অনেক অপশনই চলে আসবে বিভিন্ন কাজের সময়। এটা হচ্ছে আমরা যে নামে ডাকি সেটা হচ্ছে প্যানেল বার বা প্যানেল বারই আমরা ধরি, এটা প্যানেল বারই বলা যায় আর কি বেসিক্যালি। তো আর কোনো নাম নাই প্যানেল বাড়ি। তারপরে হচ্ছে, বুঝি নাই কে কথা বললো। না বললাম ওইটার নাম প্যানেল বাড়ি ভাইয়া, আদার্স তো কেউ কোনো নাম শুনি নাই এদিকে। না, বলে অনেকে ওয়ার্কিং স্পেস বলে। না আমি শুনি নাই, আমার কাছে নতুন মনে হলো। মানে প্যানেল বাড়ি হিসেবেই জানি আমি শুরু থেকে। হ্যাঁ, আমিও প্যানেল বার বলে ডাকি সবসময়, বাট অনেকে দেখছি ওয়ার্কিং স্পেস বা লাইক এরকম কিছু একটা বলে। আমি শুনি। আচ্ছা যাক ভাই। তারপরে হচ্ছে দেখেন, এখানে একটা অ্যারো চিহ্ন আছে টুলবারের এখানে। এখানে প্রেস করলে এইটা এই মোডে চলে যাবে। এইখানে ক্লিক করলে এটা এই মোডে চলে আসবে। কাজ তারপরে করতে ইজি হয় আর কি, লিস্টেড হয়ে আইসা পড়ে। হ্যাঁ, হ্যাঁ। তারপরে হচ্ছে আমরা যদি এখান থেকে মেনু বার থেকে ফাইলে ক্লিক করি তাহলে এখানে অনেকগুলো অপশন পাবো, যেমন নিউ, তার মানে হচ্ছে নিউ পেজ অথবা নিউ ডকুমেন্ট যদি আপনি নিতে চান সেক্ষেত্রে এখানে ক্লিক করলে হবে, অথবা কিবোর্ডের কন্ট্রোল প্লাস এন এন চাপলেও চলে কন্ট্রোল আসবে। এন দিতে হবে জি ভাই। কন্ট্রোল এন চাপলেও চলে আসবে। দেখেন, আমি যদি কন্ট্রোল এন চাপি বা আপনি ট্রাই করে দেখেন, এই যে এখন এখানে আসছে পেজ সেটআপের একটা অপশন। আমি আসতেছি এটাতে পরে। তারপরে আসতেছে ওপেন। আপনি যদি কোনো ইমেজ বা কোনো ফাইল ওপেন করতে চান সেক্ষেত্রে আপনি ওপেনে ক্লিক করলে আসবে, অথবা কন্ট্রোল ও চাপলেও চলে আসবে কিবোর্ডে। তারপরে ব্রাউজ এন্ড ব্রিজ, এটা ফটোশপের একটা লাইব্রেরি টাইপের, এটা প্রয়োজন পড়ে না। তারপর হচ্ছে ওপেন অ্যাজ, এটাও লাইক ওপেন। ওপেন অ্যাজ কোন ফাইলটা ওপেন করবেন, আই মিন হচ্ছে যখন ফটোশপ বা এডিটেবল ফাইল ওপেন করবেন তখন এটাতে ওপেন করা যায়। এই যে দেখেন, ফটোশপ পিএইচডি বলে দিচ্ছে। তারপরে হচ্ছে ওপেন রিসেন্ট, তার মানে রিসেন্ট কিছু কাজ করছেন এরকম ফাইল যদি আপনার সেভ করা থাকে সেইগুলো আপনার এখান থেকে আপনি ওপেন রিসেন্ট করতে পারবেন। তারপরে তো এখানে অপশন ক্লোজ আছে, ক্লোজ অল। তারপরে হচ্ছে এখানে মোস্ট ইম্পর্টেন্ট দুইটা অপশন আছে, সেটা হচ্ছে সেভ এবং সেভ এস। তারপরে ইম্পর্টেন্ট অপশনগুলো বলতেছি। তারপর আছে এক্সপোর্ট আছে, এক্সপোর্ট টুলসটা ইম্পর্টেন্ট। তারপরে শেয়ার অন বিহেন্সে আছে, এটা আপনারা যখন আরও অ্যাডভান্সে যাবেন তখন এমনি বুঝে যাবেন, বা লগে হ্যাঁ এক্সপোর্টটা জানি কি কাজে লাগে। এক্সপোর্টটা ওই যে সাধারণত ইয়া করে আমরা যখন স্ক্যান। হচ্ছে আহ, ওটা কি বলে, ওয়েব রিলেটেড কোনো ডিজাইন সেভ করব তখন একটা কাস্টমাইজ, ভালোভাবে কাস্টমাইজ করার জন্য এক্সপোর্ট ইউজ করব। যখন গিফ কিছু সেভ করব, তার মানে হচ্ছে গিফট ফাইল বলতে অ্যানিমেশন কিছু টাইপের জিনিস সেভ করলে ও এটা আচ্ছা দিয়ে সেভ আচ্ছা করব। আচ্ছা, হ্যাঁ, বুঝতে পারছি। তো
এই মোটামুটি ছিল আমাদের ইম্পর্টেন্ট, এবং এখানে আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা আমরা হাইড দেখতে পাচ্ছি, বাট আমরা কোনো কিছু ওপেন করলে চলে আসবে, যে হয়তো আমি দেখাচ্ছি। আহ, এখন তারপরে আছে এডিট, এখান থেকে কিছু অপশন পাবেন, যেমন আন্ডো, রিডো, তারপর হচ্ছে কাট, কপি, সার্চ। বেসিক্যালি এগুলো জানি ভাই। তারপর কারো যদি মনে হয় যে আমি কিবোর্ড শর্টকাট মুখস্থ করে ফেলবো, ওই যে কিবোর্ড শর্টকাটে ক্লিক করলে আপনি যে মুখস্থ করে চলে আসতে পারবেন, সমস্যা নেই। হ্যাঁ আমি বলছি কিবোর্ড শর্টকাট মুখস্থ করতে, এই গত গুগল মিটে রাখতে। এই যে এখানে কিবোর্ড শর্টকাট আছে, এখানে দেখে চলে মুখস্থ করে খাতায় নোট করে নিয়ে চলে আসবেন। এখানে মেনু, এটা অন্য মেনু। এই তো এটা হচ্ছে কিবোর্ড শর্টকাটের, নাকি এটা হচ্ছে কিবোর্ড শর্টকাট অ্যান্ড মেনুস, টোটাল জিনিসটাই চলে আসছে। এখানে মেনু আছে, অ্যাপ্লিকেশন মেনু, প্যানেল মেনু, এই অপশনগুলো, যে অপশনগুলো কীভাবে আপনি কোন দিকে কীভাবে রাখবেন এটা সাজানো। তো এগুলো আমাদের হাত দেওয়ার প্রয়োজন নেই, যেটা ডিফল্ট আছে সেটাই রাখা বেটার। তারপরে এখানে আছে লেয়ার, লেয়ারের কাজ আমরা যখন করব এখান থেকে লেয়ারের কিছু অপশন আমরা করতে পারবো। এখানে টাইপ, সিলেক্ট, এখানে ফিল্টার আছে, এটা এডিটিংয়ের কাজে লাগে, ফটো যারা ওয়েডিং বা কিছু 3D করে তখন লাগে। তারপরে যথারীতি ভিউ দেখতে পাচ্ছেন, এখানে জুম ইন, জুম আউট, এই অপশনগুলো পাবেন, এগুলো আমরা কিবোর্ডেও করে দেখাবো, সমস্যা নেই। তারপরে আমরা উইন্ডো, উইন্ডো অপশনটা একটু ইম্পর্টেন্ট এখানে অনেক, কারণ এখান থেকে আপনি অনেক অপশন নিয়ে আসতে পারবেন, যেমন আমার যে লেয়ার নিয়ে আসা আছে, কালার ইয়েটা নেওয়া আছে, প্লেটটা নেওয়া আছে। তারপর এখান থেকে প্রপার্টি যখন নিয়ে আসবেন, এখানে এই যে প্যানেল বারে আপনি ডিটেলস দেখতে পাবেন কি কি কাজ করতেছেন। তারপরে হচ্ছে টাইম লাইন আছে, এখানে হচ্ছে টুল প্রিসেটস আছে, এখানে অপশন এবং টুলস। দেখেন অপশন আর টুলসের যদি আমি কাজ দেখাই, আমি যদি অপশনে ক্লিক করি, তাহলে কি অপশনটা চলে চলে গেছে। যাবে হুম। এটা যদি কাটা হারিয়ে যায় তাহলে আপনি এখান থেকে ক্লিক করে নিয়ে চলে আসেন। এবার আমি যদি টুলসে ক্লিক করি, টুল চলে যাবে। টুলস চলে গেল। তো অনেকে যারা জানেন না তারা হয়তো আবার ফটোশপ আনইনস্টল টানইনস্টল করে আবার উইন্ডোজ টিন্ডোজ দিয়ে ফেলবেন, বাট এটা এত কিছু করা লাগবে না, উইন্ডো থেকে টুলসে ক্লিক করলে চলে আসবে, সমস্যা নেই। তারপরে হচ্ছে এখন আমি যদি একটা ফাইল বা ইমেজ ওপেন করি, ওকে বিজয়ের ম্যাচ যেহেতু ন্যাশনাল ফ্ল্যাগ ওপেন করলাম, বাট তার আগে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, ওকে ইতিমধ্যে দেখছেন যে আমি একটা ইমেজ ওপেন করেছি, যেটা হচ্ছে আমাদের দেশের ফ্ল্যাগ। তো দেখেন এখানে আমি যদি ফাইলে যাই, ফাইল থেকে আসি এবং তার আগে কিছু কথা বলি, যে এখানে দেখেন ফটোশপের আপনি মোড ইচ্ছা করলে চেঞ্জ করে নিতে পারবেন, কোন মোডে কাজ করতে চান। যেমন এখানে ক্লিক করলে দেখেন, এখানে ক্লিক করলে মিউট করেন, একটু একটু আপনার যদি অন্য কোথাও কথা বলতে হয় একটু মিউট করে কথা বলেন, যারা ক্লাসে আছে ডিস্টার্ব হবে। তো আমরা এখানে আইকনটাতে ক্লিক করলে দেখেন এখানে যে অপশনে কাজ করতে চাবো সেটা এখানে পাবো, যেমন এসেনশিয়াল আছে, 3D আছে, গ্রাফিক অ্যান্ড ওয়েব আছে, তারপর হচ্ছে মোশন আছে, পেন্টিং আছে, ফটোগ্রাফি আছে। সো আমরা যেহেতু প্রায় মিক্স টাইপের কাজ করব, সেক্ষেত্রে আমরা এসেনশিয়ালটাই সিলেক্ট করে নিব। আর দেখেন এখানে অপশন আছে কি রিসেট এসেনশিয়াল, তার মানে হচ্ছে আপনার যদি কোনো অপশনের গোলমেল হয়ে যায় বা অপশন ওলটপালট হয়ে যায়, আপনি রিসেট এসেনশিয়ালে চাপবেন, আবার ডিফল্ট মোডে চলে যাবে ইলাস্ট্রেটর, সরি ফটোশপ।
ঠিক আছে, এটা ভাই এই স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখতে পাচ্ছেন না আপনারা? আমি দেখতে পাচ্ছি না, বাকিরা পাচ্ছে কিনা জানি না। বাকিরা পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি, দেখতে তাহলে পাচ্ছি। আপনার দেখতে সমস্যা হচ্ছে পাচ্ছি। কোনো, একটু চেক হ্যাঁ করুন। আমি দেখতে পাচ্ছি। এই আজমেরিয়া দেখা প্রজেক্টটা যাচ্ছে। ইয়ে আছে না, পিন করা যায়, পিনটাতে ক্লিক করেন, ও পিনটাতে ক্লিক আচ্ছা করলে আচ্ছা। স্ক্রিন সামনে চলে আসবে। হ্যাঁ আচ্ছা, এখন পাইছি পাইছি। এখন হচ্ছে আমরা ফটোশপ সম্পর্কে মোটামুটি ইন্টারফেসের আইডিয়াটা পাইলাম, তাই না? তাহলে এখন ফটোশপ জিনিসটা কি? ভাইয়া ভাইয়া একটু বলি, ভাই বেশি কাজ কি ভাই এসেনশিয়ালে হবে? হ্যাঁ হ্যাঁ, এসেনশিয়ালি আমরা সাধারণত যে কাজগুলো করব সবগুলো এসেনশিয়ালি করব। জাস্ট আমরা জ্ঞান নিব আজকে, হার্ড কোনো কাজ করবো না। বুঝি নাই? বললাম যে ভাইয়া জাস্ট এমনি জানবো, পরিচিতি, নরমাল পরিচিতি হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, এখন তো পরিচিতি হচ্ছে অবশ্যই। হ্যাঁ এটাই। আচ্ছা, এখন ভাইয়ারে বললাম। এখন হচ্ছে যেটা প্রশ্ন সবার কাছে, যে ফটোশপ আসলে কি, কি নিয়ে কাজ করে, এটা কে বলতে পারবেন যারা অ্যাডভান্স আছেন অথবা যারা এর আগে জেনেছেন? রেস্টার ইমেজ, আবার বলেন। রেস্টার ইমেজ, ভেক্টর না। রাইট। আর ফটোশপ, রেস্টার করার জন্য হচ্ছে ট্রেস ব্যাক দিতে হয়। রাইট, অ্যাবসলিউটলি রাইট, আপু ঠিক বলেছেন। ফটোশপ আসলে রাস্টার বেসড, আর ইলাস্ট্রেটর হচ্ছে আমাদের ভেক্টর বেসড। মানে এক কথায় হচ্ছে যে আমি যে কোনো স্কেলে এটাকে বড় করতে পারবো না, আমার একটা নির্দিষ্ট স্কেলের মধ্যে এটা সীমাবদ্ধ আর রাইট কি। ভেক্টর আর্টে যেটা আনলিমিটেড। রাইট। ফটোশপে আপনি কোনো কিছু একদম হাই রেজলিউশনে বড় করতে পারবেন না, সেটা ফেটে যাবে বাংলা ভাষায় বলতে গেলে। আর ইলাস্ট্রেটরে আপনি ভেক্টর বেস যেহেতু, যত বড় করেন সেটা ফাটবে না। তাহলে ফটোশপটা কেন ভাইয়া? আমরা তো দেখা যায় যে লোগো টোগো যাই করা দরকার লাগবে ইলাস্ট্রেটরে করবো, তাহলে ফটোশপ কেন? ফটোশপ সাধারণত ইউজ হয় বেশি হচ্ছে আপনার ফটোগ্রাফি, ইমেজ এডিট, তারপরে হচ্ছে ডিজিটাল যেই সেকশনগুলো আছে, যেমন প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ, সেটা তার প্রিন্ট হবে না, তাই না? প্রোডাক্ট, সাপোজ আপনি প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন, এখন যে অবস্থা চলে আসছে, আগে আগে তো আমাদের ইমেজ প্রিন্ট হয়েছে, এখন কি ইমেজ প্রিন্ট হয়? না। এখন না ভাই, কিন্তু এখন image print হয় না। এখন কিন্তু ওই যুগটাও চলে গেছে, যে আমাদের যেমন আগে আমরা যেটাকে ছবি ওয়াশ বলতাম বা ছবি প্রিন্ট বলতাম, আগে A4 3R এই জিনিসগুলো ছিল দেখবেন। বাট এখন এমন জিনিস হয়ে গেছে যে আপনার শুধু সব কিছু ডিজিটাল, মানে আপনাকে কত পিস ছবি দিবে এটা, আর হচ্ছে যে যারা হচ্ছে ওয়েডিং ফটোগ্রাফি করে, সো ফটোশপ সাধারণত এই জন্য এখন ইউজ হয়ে গেছে। আর ইলাস্ট্রেটরের হচ্ছে, এখন ইলাস্ট্রেটর জিনিসটা হচ্ছে সব ক্ষেত্রে, মানে আপনার ব্র্যান্ডিং বলেন, অফিসিয়াল, কর্পোরেট, তারপর হচ্ছে ব্যানার, তারপরে আমরা যে বিলবোর্ডে যে পোস্টারগুলো দেখি সবগুলোতে আচ্ছা হচ্ছে আমরা ইলাস্ট্রেটর দিয়ে, মানে বিজনেস রিলেটেড সব আমরা ইলাস্ট্রেটর দিয়ে করে ফেলতে পারি। মিনহাজ ভাই, হ্যাঁ বলেন। ভাইয়া ফটোশপে যে কাজগুলা, যে হচ্ছে ছবি এডিট করার হুম কাজগুলা, হুম। এগুলা কি ভাইয়া মানে ইলাস্ট্রেটরে করা সম্ভব? ঠিক ফটোশপে যেভাবে করা যায় না ওভাবে করে? না 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 না, না, ইটস নট পসিবল। এ করতে পারবে না ভাই। আচ্ছা আচ্ছা। ফটোশপের কাজ টোটালি আলাদা, আবার যে ইলাস্ট্রেটরের কাজ সম্পূর্ণ আলাদা। এই দুটা কাজ সম্পূর্ণ ডিফারেন্ট ডিফারেন্ট কাজ করে। তো এখন কথা হচ্ছে যে আমরা দেখি আস্তে আস্তে, তারপরে বুঝতে পারবো আসলে। আমরা ওই জন্য ফটোশপটা শুরু করছি, কারণ ইলাস্ট্রেটর শুরু করলে একটু লং টাইমে যাবে, কারণ 26 28টা প্রায় এক মাস চলে যাবে ইলাস্ট্রেটরে আমি যদি শুরু করি সব এটা কিছু তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, ফটোশপের টুলস কম। শিখতে শিখতে। তো এখন দেখেন যেটা আহ, বলি সেটা হচ্ছে, আমরা যদি ফাইলে যাই, আমরা ওপেন করলাম একটা ইমেজ, ওপেন ইমেজ করার পরে আমরা এখান থেকে ফাইল থেকে সেভ এসে যদি ক্লিক করি, তাহলে দেখেন আমি এই ফাইলটা, সাপোজ আমি এই ইমেজটা ওপেন করে আমি অনেক কাজ টাজ করছি, করে এখন আমাকে তো ফাইলটা সেভ করতে হবে, তাই না? ক্লায়েন্টকে ডেলিভারি দিতে অথবা আপনার
যেটা হচ্ছে কি বলে ডিজিটাল প্রেজেন্টেশন মোডে নিয়ে যেতে তো আপনাকে সেভ করতে হবে। তো আপনি যদি এটা ফাইল সেভ এস করেন তাহলে হচ্ছে আপনি একটা নির্দিষ্ট ফোল্ডারে, সাপোজ এক্সট্রার মধ্যে আমি যদি সেভ করি, এখানে আপনি নাম দিতে পারবেন আপনার ইচ্ছা অনুযায়ী। এই যে এখানে সেভ অ্যাজ টাইপ, এখানে আপনি ফরম্যাটগুলো চেঞ্জ করে করে সেভ করতে পারবেন। আপনি যদি এখানে পিএইচডিতে করেন তাহলে সেই ফাইলটা কিভাবে সেভ থাকবে সেটা হচ্ছে আপনি যেভাবে কাজ করেছেন সেইভাবেই পার্ট বাই পার্ট সেভ হয়ে থাকবে এবং আপনি ওটা এডিট করতে পারবেন। বোঝা গেল? সেভ অপশনটা ক্লিয়ার কিভাবে সেভ জি করবেন? ভাইয়া। হ্যাঁ হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এখন দেখেন আপনি এখানে যদি ফাইল ইনফোতে যান, তাহলে যে ফাইল সম্পর্কে ইনফোগুলো আপনি দেখতে পারবেন, বেসিক সবকিছু দেখতে পারবেন যখন ইমেজ আপনি ওপেন করবেন। তো এটা আমাদের খুব একটা প্রয়োজন পড়ে না, জেনে থাকা ভালো। এখানে প্রিন্ট আছে, আপনারা যারা প্রিন্ট আউট করবেন তারা প্রিন্ট করে নেবেন। সাধারণত ফটোশপে প্রিন্ট স্টুডিও এবং ল্যাবের যারা কাজ করে তারাই করে থাকে, যেমন পাসপোর্ট সাইজ ছবি সবসময় যারা বের করে ল্যাব থেকে বা স্টুডিওতে, তাই না? তারা তো ফটোশপ ইউজ করে, দেখছেন। তারপরে দেখেন আমি টুলসগুলো দেখাই। এখানে টুলস আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। এখন আমরা চলে যাব, যেহেতু আমাদের রেগুলার কাজে বা প্র্যাকটিসের সময় মুশকিল লাগে। মুভ টুলটা এখন লাগবে না, আমাদের সবচেয়ে জরুরি যেটা সেটা হচ্ছে জুম টুলস। আমরা লাভ দিয়ে চলে যাব লাস্টের দিকে, জুম টুলস অ্যান্ড হচ্ছে হ্যান্ড টুলস। তো মজার বিষয় এই যে নতুন ফটোশপগুলোতে আপনি এখানে ধরে রাখলে বুঝতে পারবেন কাজগুলো কি। এটা 20 এ দিছেন না ভাই? 20 এর আপডেট। হ্যাঁ হ্যাঁ, বিশ্বে। তো এখানে দেখেন জুম টুল যেমন দেখাচ্ছে, এটা কি জুম টুল মানে আমরা বেসিক্যালি বুঝতে পারতেছি এটা কি হবে, জুম হবে। মাউস এই যে প্রেস করে মাউস ড্র্যাগ, যদি আপনি উপরের দিকে একটু ড্র্যাগ করেন মাউস জুম হইলো, আপনি যদি একটু নিচের দিকে করেন যে মাইনাস হইলো জুম। তবে এটার আরো শর্টকাট আছে, যেমন কন্ট্রোল প্লাস চাপলে জুম হবে, কন্ট্রোল মাইনাস চাপলে জুম হবে। এটা তো বেসিক ভাই, একদম হ্যাঁ বেসিক। তো এখন আরেকটা জিনিস আছে, যেমন হ্যান্ড টুল। হ্যান্ড টুল দিয়ে আপনি কি করবেন, সাপোজ আপনি আপনার এই অংশের কাজটা প্রয়োজন, আপনি এই অংশে কাজ করাটা প্রয়োজন, এই কোণার দিকে কাজ করা প্রয়োজন, সো জুম করে, তাহলে আপনি হ্যান্ড টুলটা নেন, নিয়ে হচ্ছে এইভাবে করে টেনে টেনে আবার জুম টুলটা নেন, এভাবে করেন। বাট আরেকটা উপায় আছে যেটা, সেটা হচ্ছে আমরা সাধারণত ইউজ করি যারা রেগুলার কাজ করি, সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস স্পেস চাপলে জুম করতে পারবেন ক্লিক করলে, এবং স্পেস শুধু কিবোর্ডের স্পেস চাপলে আপনি হ্যান্ড টুলটা অটোমেটিক চলে আসবে, হ্যান্ড টুলটা জুম টুল থেকে অটোমেটিক চলে আসবে। দেখেন আমি স্পেস চাপতেছি দেখেন হ্যান্ড টুলটা চলে আসলো, আমি এটা মুভ করাতে পারতেছি, তাহলে আমাকে টুলসে যেতে হবে না। ভাই হ্যান্ড টুলের কাজটা কি মেইনলি? হ্যান্ড টুলের কাজটা যে মেইনলি হচ্ছে আমরা জুম করে যখন কোনো সাইডে কাজ করব, সেটা জাস্ট ড্র্যাগ করা। এবং হচ্ছে ইমেজটা মুভ করানো। ড্র্যাগ করা না, মানে ধরেন আপনি এই ফ্ল্যাগটার এই রাইট কর্নারে কাজ করতে চাচ্ছেন, আপনি হ্যান্ড টুলের মাধ্যমে এটা টাইনা বড় করে জুম করে ওই নির্দিষ্ট স্থানে কাজটা করতে পারেন। আচ্ছা আচ্ছা, রাইট। তো আমরা জুম করব যখন, কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা যখন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব অথবা কালারিং করব, তখন জুম করার প্রয়োজন পড়ে, যে একদম সূক্ষ্মভাবে করার জন্য। তখন দেখা যাচ্ছে আপনি এই কোণায় কাজ করবেন, এখন জুম করলে তো এই কোণায় আর আসতেছে না, বা আপনি এই কোণায় আবার যাবেন, এখানে কাজ শেষ হয়ে গেছে সাপোজ, আপনি এখন এই কোণায় চলে যাবেন, তাহলে জুমের অবস্থাতে যাওয়া পসিবল হচ্ছে না ভাবে, তাহলে বা অন্যভাবে যেতে লাগলে টাইমও লাগবে, তাহলে জাস্ট স্পেস চেপে হ্যান্ড টুল দিয়ে টেনে নিয়ে চলে আসে। বুঝা গেল? ক্লিয়ার? বিশেষ করে কোনো কিছু কালার বা ওই যে কাটার জন্য, হ্যাঁ, হ্যাঁ। ইরেজ করার জন্য এটা খুব দরকার হয়। ব্যাকগ্রাউন্ড রিমুভে সবচেয়ে বেশি প্রয়োজন হয় এটা।
সাপোজ আপনি যদি এই যে আপনি যদি দেখেন এইভাবে জুম করেন এবং আমি এমনি দেখাচ্ছি জাস্ট, এই যে আপনি যদি এইভাবে সূক্ষ্মভাবে কাটতে চান তাহলে দেখেন এইভাবে জুম টুল দিয়ে আমরা করতে পারবো। এটা এখন কিন্তু পারফেক্ট হবে, সূক্ষ্ম হবে, কারণ ছোট জায়গা ছিল। আমরা কিন্তু এভাবে কাটতে গেলে আমাদের চোখেরও সমস্যা হইতো, হাতেরও সমস্যা হইতো, তাই না? প্রপারলি কাটতেও পারতাম না না, ভাইয়া, না, যদি না। জুম করতাম। তো এখন যে বিষয়গুলো হচ্ছে এটা, আর আমাদের হচ্ছে এখন আমরা ভাইয়া আপনার এই ছবিতে দেখতেছি যে আপনি ওয়াটার কালার ইউজ করছেন, এটাও কি ফটোশপে করা যায়? মানে ফটোশপে করা হয়? এটা হচ্ছে আমার না, প্রথমত এটা হচ্ছে আমি কালকে একটা ক্লিপিং মাস্কের কাজ দেখাতে যে এটা নামাইছিলাম। ও এমনি অর্ডারের কাজ তো করা যায় না। না, 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 আমাদের ইলাস্ট্রেটরে করতে হবে। এটা ইলাস্ট্রেটরে করতে হবে এটাই। টোটালি ডিফারেন্ট ব্রাশ টুল এই ফটোশপ আর ইলাস্ট্রেটর। তো হ্যাঁ, এটাই বলতে চাচ্ছিলাম যে ফটোশপের ব্রাশ টুল আর ইলাস্ট্রেটরের ব্রাশ টুল দুইটা আলাদা না? হ্যাঁ, হ্যাঁ, আলাদা। এখন যেটা দেখবো সেটা হচ্ছে আমরা নিউ পেজ কিভাবে নেওয়া যায় সেটা দেখি। তো আমরা কি করব, সাধারণত ফাইল থেকে নিউ ক্লিক করব, অথবা কি করব, কন্ট্রোল এন চাপ দিব ভাইয়া। এন এন চাপলে দেখেন একটা পেজ চলে আসতেছে, এখানে লেখা আসতেছে নিউ, বা একটা বক্স চলে আসতেছে, যেটা আপনাকে একটা নতুন পেজ ক্রিয়েট করতে বা নতুন ডকুমেন্ট নিতে বা ইলাস্ট্রেটরের ভাষায় নতুন আর্টবোর্ড নিতে আমরা হচ্ছে সাহায্য পাবো বা সেট আপ করতে টোটালি। সো দেখা যাচ্ছে আপনার এখানে প্রথমে কি দেখতে পাচ্ছেন আমরা নেম। এখন আপনি এখানে নেম যে কোনো নাম দিতে পারেন আপনার সুবিধা অনুযায়ী, আপনার প্রজেক্টের নাম অনুযায়ী দিতে পারেন। সাপোজ প্রজেক্ট 1 দিয়ে নিলাম। তারপর ডকুমেন্ট সেটআপে দেখেন অনেকগুলো অপশন পাবেন। ডিফল্ট, ফটো, সব, সাইজ। তার মানে কি আমরা এখানে ডিফল্ট ভাবে সাইজ দিয়ে নিতে পারবো। তারপরে এখানে আছে ডিফল্ট হিসেবে বা হচ্ছে আপনার প্রিসেটস ভাবে দেওয়া কিছু পেপার, যেমন ইউএস পেপার, ইন্টারন্যাশনাল পেপার, ফটো, ওয়েব, মোবাইল অ্যাপ ডিজাইন, ফিল্ম অ্যান্ড ভিডিও, আর্ট, ইলাস্ট্রেশন, আর্টবোর্ড। এগুলো তো কাজ আমাদের নাই ভাইয়া, না? কেন, থাকার কথা তো। নাই? না না না, এমনি নাই আমাদের, আমরা তো ডিফল্ট ফটোশপ সাইজ দিয়েই করি সব। হ্যাঁ, হ্যাঁ, আমরা যেহেতু আমরা কাস্টমাইজ করে করব আমাদের সুবিধা অনুযায়ী। হ্যাঁ। যেমন ইউএস পেপারটা মেবি A4 পেপার, হ্যাঁ, মানে মেবি A4 পেপার, আমি মাপটা দেখলে বুঝতে পারবো। ওয়েট, হ্যাঁ, A4 পেপার। তো এটা কারা ইউজ করে জানো? এটা ইউজ করে হচ্ছে এমনিতে যারা স্টুডিওর কাজ করে না, হ্যাঁ ভাইয়া, ওই যে বিভিন্ন ইয়া করার জন্য হ্যাঁ, ওরা এটা ইউজ করে। কম্পিউটারের দোকানে। তো দেখা যাচ্ছে A4 এ ওদের আটে হচ্ছে মেবি একটা পেজে 20টা পাসপোর্ট সাইজ ছবি, আর হচ্ছে চারটা 3R ছবি। তো ওরা হচ্ছে যেটা করে সেটা হচ্ছে A4 পেপার নিয়ে আসে 20 টাকা করে পিস, তারপর হচ্ছে পাসপোর্ট সাইজ ছবি দেয়, প্রিন্ট দেয় 5 টাকা পিস হ্যাঁ, একটা A4 পেজে। তখন ওরা এই যে জাস্ট ওকে করে পেজটা নেয় এবং এই যে লাইন বাই লাইন সাজিয়ে দেয়, জাস্ট প্রিন্ট দিয়ে দেয় ডাইরেক্ট। তাহলে এটা এইখান থেকে প্রিন্ট করতে গেলে তো ফটো পেপার সিলেক্ট করা লাগবে, নরমাল প্রিন্ট দেওয়া যাবে না। হ্যাঁ, হ্যাঁ, ওখানে ফটো পেপার সিলেক্ট করা লাগবে, গ্লসি সবকিছু সিলেক্ট করা লাগবে। তো তারা হচ্ছে যেই পেপারগুলো দেওয়া আছে এখানে, তারা সেটা ইউজ করে এভাবে। কারণ A4 এ যখন ওরা প্রিন্ট দেবে তখন নিশ্চিত A4 এ যাই থাকুক A4 এর উপর সেটাই বের হবে, এর বাইরে বের হবে না প্রিন্টার থেকে। তো এখানে দেখা যাচ্ছে ডিফল্ট ফটো সাইজ এবং উইড, এখানে কি আছে, সাইজ আমরা কাস্টমাইজ দিতে পারবো, হাইটও দিতে পারবো। এখানে আমরা পরিমাপগুলো চেঞ্জ করতে পারবো। এটা আপনি পিক্সেলে নেবেন, ইঞ্চিতে নেবেন, না সেন্টিমিটার নেবেন, সেটা আপনার উপর ডিপেন্ড করবে এবং আপনার ক্লায়েন্টের উপর ডিপেন্ড করবে, বা আপনি কোন মানে সিস্টেমে কাজ করতেছেন সেটা টোটালি আপনার উপর ডিপেন্ড করবে। পিক্সেল সাধারণত ইউজ হয় আমাদের কোথায়,
বলেন দেখি সবাই কে কে আছেন। আহ, ভাইয়া কি আরেকবার বলেন। আমরা সাধারণত পিক্সেল সেকশনটা কখন ইউজ করি? যে কোনো মাল্টিমিডিয়ার কাজ দিলে, যেমন আমরা ফেসবুক সোশ্যাল মিডিয়া আবি যাবি যে পোস্ট হার্ড কপি করতে, তখন হয়। এক কথায় ওয়েবসাইটের ক্ষেত্রে বেশি ব্যবহার হয় ভাই। এক কথায় হচ্ছে পিক্সেল আমরা তখনই ইউজ করি যখন আমাদের ডিজিটাল প্রেজেন্টেশন অথবা ডিজিটাল কোনো ওয়ার্কে কোনো ইমেজ বা ডিজাইন যায়। ঠিক আছে, এখানে আছে রেজুলেশন। রেজুলেশনটা আপনি এখানে কন্ট্রোল করতে পারবেন, এখানে দিতে পারবেন কত রেজুলেশন করতে চান। আর তারপরে আছে এখানে দেখেন কালার মোড। কালার মোড কালার মোড এখানে আছে দেখেন, বিটম্যাপ, গ্রাস্কেল, তারপর হচ্ছে আরজিবি, CMYK, ল্যাব কালার। ল্যাব কালারে তো দোকানদার কাজ করে। ল্যাব কালারে কাজ করবে যারা ল্যাব দেখেন, যারা বড় বড় ল্যাব থাকে তারা কাজ করে। ভাইয়া ফটোশপ গুলো আমরা কোনটা ইউজ করব, মানে কোন কালারটা? আপনারা হচ্ছে RGB-তে কাজ করবেন ডিজিটাল ওয়ার্কের জন্য। আর আপনারা যদি প্রিন্টে কাজ করেন তাহলে CMYK, কারণ প্রিন্টারে 4টা কালার মিলে একটা কালার দেয়। CMYK যারা প্রিন্টার কিনবেন, কার্টিজে দেখবেন লেখা থাকবে কালার প্রিন্টারে, বা কালার যখন কার্টেজ চেঞ্জ করতে যাবেন, কালার চেঞ্জ করতে যাবেন, তখন দেখা থাকবে প্যাকেটে CMYK কালার। দ্যাটস মিন হচ্ছে আর আপনি বিটম্যাপ জিনিসটা কি? বিটম্যাপ জিনিসটা আসলে কি সেটা সম্পর্কে আমি ক্লিয়ার বলতে পারবো না, কারণ আমি বিটম্যাপে কখনো কাজ করি নাই। আমার RGB এবং CMYK এর বাইরে আমার যাওয়া লাগেনি কখনো। আচ্ছা আচ্ছা কারণ RGB-তে আপনার ভাইয়া, ডিজিটাল বিটম্যাপ হচ্ছে কোনো সেটা একটা হচ্ছে যে ফরম্যাট মেবি। আচ্ছা হ্যাঁ, আরেকটা ব্যাপার হচ্ছে যে ভাই, আমরা যেমন হচ্ছে মানে এমনি জেনারেল লাইফে যেটা ফিল করি আর কি সবসময়, হুম যে হচ্ছে রেজলিউশন, কোনো একটা ছবির রেজলিউশন ভালো হলেই হুম তাহলে ছবিটা খুব ভালো দেখা যাবে অথবা এমন কিছু। যাই হোক, হুম ব্যাপারটা হচ্ছে যে কি তাহলে ফটোশপে যখন আমরা কাজ করতে যাব তখনও কি হচ্ছে রেজলিউশন সবকিছু বাড়ায় দিলেই কাজ, মানে এমন কিছু কি ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ, রেজলিউশন বাড়ায় দিলে আপনার অবশ্যই ছবির হচ্ছে সবকিছু বেড়ে যাবে। যেমন আচ্ছা আচ্ছা যেমন হচ্ছে মেগাবাইটও বেড়ে যাবে ছবির। ভাই এগুলো আচ্ছা তো টুলবার দিয়েও কাজ করতে পারবেন আপনি, রেজুলেশন বাড়ানো কমানো ওইগুলো তো পাবেন অপশনের ভিতরে। ওটা কোনো ম্যাটার না, কারণ আমরা লাস্ট রেজলিউশন আমি জাস্ট হচ্ছে জানার জন্য জিজ্ঞেস করতেছি। না, ঠিক আছে, আর রিয়েল পিক্সেল রেজলিউশন। হ্যাঁ বলেন। ওয়াইড আর হচ্ছে হেটের ক্ষেত্রে পিক্সেল বাদে যেগুলো আছে এগুলার কাজ কখন হয়? এগুলো সেন্টিমিটার, ও তারপরে হচ্ছে সেন্টিমিটার, ইঞ্চি। সাধারণত হ্যাঁ আপনাকে হ্যাঁ আপনাকে আপনাকে আপনি কোনো হচ্ছে কি বলবো, সাপোজ আপনি কোনো ওয়েডিং এর কাজ করতেছেন বা ফটো এডিটের কাজ করবেন, হ্যাঁ, আপনাকে আচ্ছা 3D আচ্ছা আর ছবি চাইলো, তাহলে 3D আর সাইজটা কত? আপনি ইঞ্চিতে বের করেন, সেন্টিমিটারে বের করেন, যেটাতে আপনি ইচ্ছা, আচ্ছা আচ্ছা মিলিমিটারে বের আচ্ছা করতে আচ্ছা। পারেন। সাপোজ ওই আপনি যে পাসপোর্ট সাইজের, হ্যাঁ তারপরে স্ট্যাম্প সাইজের রাইট পরে। রাইট, পাসপোর্ট সাইজের ছবির মাপ তো হচ্ছে 0.2 আর হচ্ছে 0.001 না কি জানি বর্ডার দিয়ে ভুলে গেছি আমি। হ্যাঁ ভাই অনেক তো অনেক মাপে আছে এগুলাই আর পাসপোর্ট কি, সাইজে, বুঝছো? হ্যাঁ এই বিভিন্ন দেশে বিভিন্ন হ্যাঁ, তো টাইপের। আপনার এগুলো ওটাই। এখন আপনি কিসে নেবেন আপনার ব্যাপার, মিলিমিটারে করবেন না আচ্ছা, সেন্টিমিটারে করবেন না ইঞ্চিতে করবেন। আর ভাই পয়েন্ট পিকাস তারপরে হচ্ছে কলাম এগুলোর ক্ষেত্রে? এগুলোর ক্ষেত্রে পয়েন্টস, এগুলো হচ্ছে ডিজিটাল যে ক্ষেত্রগুলো আছে সেগুলোর ক্ষেত্রে। বাট আচ্ছা, আপনার প্রিন্ট, পিক্সেলের মতোই ডিজিটাল হ্যাঁ কাজে ইউজ হ্যাঁ করা। হ্যাঁ, আর হচ্ছে আপনার বা ওয়েবে যে ডিজাইনগুলো যায়, আচ্ছা ব্যানার আচ্ছা পোস্টার যদি আপনি করেন, বুশিয়ার যদি করেন আপনি, তারপরে জি হচ্ছে আপনার ব্রোশার তো প্রিন্টে যায়, সরি, ওই যে আপনার ব্যানার পোস্টার, তারপরে হচ্ছে ডিজিটাল পোস্টার যেগুলো দেখেন অনলাইন সব টপের ওগুলোতে। হ্যাঁ আর ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার, এগুলো আপনি যখন প্রিন্টিং করবেন তখন এগুলো আপনি কনভার্ট করে ফেলতে পারবেন। আচ্ছা, প্রিন্টের ক্ষেত্রে এগুলা হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ এগুলোর এই তিনটা তো কাজ করেই না ভাইয়া, যে ইঞ্চি টিঞ্চি এগুলো প্রয়োজন পড়ে না। এগুলো স্টুডিও যারা কাজ করে তারা করে হ্যাঁ, স্টুডিওতে। আমাদের আমাদের তো কোনো কাজের নাই। ভাই, আমাদের মধ্যে এমন কেউ যদি থেকে থাকে যার হচ্ছে স্টুডিও দেওয়ার ইচ্ছা আছে, তার জন্য হেল্পফুল। সেটা ঠিক আছে। তো আমরা সেটা পিক্সেলে কাজ করে অভ্যস্ত, পিক্সেল অথবা পয়েন্টে। তো এটা একটা সাইজ নিয়ে নিলে হবে। এখন হচ্ছে যেটা বিষয় এই হলো গেল। এখন হচ্ছে এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট। এখানে ব্যাকগ্রাউন্ড কন্টেন্টে আপনি ক্লিক করলে পাবেন ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ড কালার, ট্রান্সপারেন্ট এবং আদার্স। সো আমরা এই কয়েকটা দেখি বুঝি। হোয়াইট তার মানে আমরা যেটা সাধারণত দেখি ওপেন করলে, তাই না?
আমরা যদি ব্ল্যাক দিই তাহলে আমরা যখন একটা পেজ ওপেন করব সেই পেজটা টোটালি ব্ল্যাক ব্ল্যাক হয়ে যাবে। এখন ব্যাকগ্রাউন্ড কালারটা কি? ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে যে এটা, এখানে যেটা দেখছি সেটা ব্যাকগ্রাউন্ড কালার। পিঙ্ক। এখন দেখেন এখানে আমি কি একটু হলেই বুঝতে পারবেন আপনারা, এটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার, তার মানে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে নিচেরটা। ঠিক আছে, এই কালারটা আপনারা ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে পারবেন। তো এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিলে ব্ল্যাক হয়ে যাবে। ঠিক আছে, তারপরে হচ্ছে ট্রান্সপারেন্ট জিনিসটা কি? ওকে দিই। ট্রান্সপারেন্ট জিনিসটা এই, কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, কিছু থাকবে না, একদম র। এটার উপর যেটা কাজ করবেন, আপনি যদি পিএনজিতে সেভ করেন, যে জিনিসটা নিয়ে কাজ করবেন সেটাই সেভ হবে, কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। বুঝাতে পারছি? জি ভাইয়া। তার মানে আমি যদি ওপেন করি আমি বুঝাই একটু, এগুলো বোঝানো দরকার কারণ পরে সময় পাবো না। এই তো দেখেন, এটা কিন্তু ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে করা পিএনজি, এই যে দেখতে পাচ্ছেন। এটা এখন যেখানেই নেন, আপনি যে ব্যাকগ্রাউন্ডে নেন, আপনি কোনো চেঞ্জমেন্টস করা লাগবে না ব্যাকগ্রাউন্ড। আপনি যদি ব্ল্যাকের উপর নেন, এটা ব্ল্যাকে চলে যাবে। আমি যদি দেখেন এটার উপর নেই, এটা সুন্দরভাবে এটার উপর সেটআপ হয়ে যাবে। বোঝা গেল আমরা কোন ক্ষেত্রে ট্রান্সপারেন্ট জিনিসটা ইউজ করব? জি ভাইয়া। মানে মানে ট্রান্সপারেন্ট মানেই তো হচ্ছে যে যে কোনো জায়গায় নেওয়া যায় আর কি, এরকম টাইপ। হ্যাঁ, রাইট। তো আমরা কোথায় ছিলাম? পেজে ছিলাম। বুঝেছিলাম। জি ভাই। তো এটা হচ্ছে গেল ব্যাকগ্রাউন্ড সেকশন। তো আমরা হোয়াইটে রাখবো, যেহেতু আমরা হোয়াইটের উপর সব কিছু করতে পারবো, এবং প্রিন্ট দিলে আমরা হোয়াইট পেজে প্রিন্ট দিতে হবে। অথবা আমরা ইচ্ছা করলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতেই পারবো ফোরগ্রাউন্ড কালার দিয়ে। তারপরে আপাতত এইভাবে রাখলেই হবে, এগুলো আর কিছু চেঞ্জ করার দরকার নাই, এইভাবে রাখলেই হবে। রেখে দেখেন আমরা যখন হচ্ছে ডিফল্টে গেলাম, তখন ইচ্ছা মতো ইয়ে করতে পারলাম, সাজা নিতে পারলাম, নিয়ে ওকে প্রেস করলে একটা নতুন পেজ ওপেন হবে। এখানে এখন আপনি কাজ করতে পারবেন, এভাবে ইমেজ নিয়ে যেতে পারবেন। ঠিক আছে, তো এখন যেটা দেখায় সেটা হচ্ছে যেটা বলি সেটা হচ্ছে আমরা সবসময় দেখেন নিচেরটা হবে কি ব্যাকগ্রাউন্ড কালার আর উপরেরটা ফরগ্রাউন্ড কালার, বাট এখানে ক্লিক করলে ওপর নিচ হবে, সমস্যা নেই, আপ ডাউন হবে। এই যে এটা হচ্ছে কালার আপ ডাউন হবে, সরি, আপনার ব্যাকগ্রাউন্ডের যে অপশনটা সেটা আপ ডাউন হবে না। আপনি যদি মনে করেন যে ব্যাকগ্রাউন্ড কালারটা এই কালারটা ব্ল্যাকটাই নিয়ে আসবো, তখন আপনি ক্লিক করলে এখানে ব্ল্যাক চলে যাবে। তো নিচেরটা আমাদের কি তাহলে ব্যাকগ্রাউন্ড কালার, আর উপরেরটা কি হচ্ছে ফরগ্রাউন্ড কালার। সো প্রশ্ন থাকতে পারে যে ফরগ্রাউন্ড কালারটা আসলে কি? ফরগ্রাউন্ড কালারটাই যে আমরা সাধারণত যে কালারগুলো এমনিতে ইউজ করব অন্য অপশনগুলোতে, এটাই হচ্ছে ফরগ্রাউন্ড কালার। মানে এখান থেকে চেঞ্জ করলে, এই যে এখান থেকে যদি চেঞ্জ করি তাহলে হচ্ছে এই কালারটা চেঞ্জ হবে এখানে, বা এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন ডাইরেক্ট। মানে এক কথায় অন্য কালার ব্যাকগ্রাউন্ড ছাড়া অন্য সেকশনে যখন কালার চেঞ্জ করবেন, সেটা আমরা কি দিয়ে করব? ফরগ্রাউন্ড কালার দিয়ে করব, রাইট। ভাইয়া তাহলে ফোরগ্রাউন্ড কালার যেটা, সেটা হচ্ছে কোনো স্ট্যাটিক কালার না, মানে ওটা চেঞ্জ হয় বারবার। সবই চেঞ্জ করতে পারবেন আপনি, ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড আপনি চেঞ্জ ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করতে পারবেন, বাট আপনি যখন ব্যাকগ্রাউন্ডে ইউজ করবেন, তখন ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করবেন, আর ফরগ্রাউন্ড কালারটা আপনি ওভারঅল সবকিছুতে ইউজ করবেন। ব্যাকগ্রাউন্ড কালারটা তো ভাই পার্মানেন্টলি ইউজ করতে হয়, মানে ওটা চেঞ্জ না করে ওটার উপরেই কাজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি যদি ব্যাকগ্রাউন্ড না নেন। এখন যেটা বিষয় সেটা হচ্ছে আমরা উইন্ডো থেকে লেয়ারটা দেখব। উইন্ডো থেকে যদি আমরা লেয়ার খোঁজার চেষ্টা করি, তাহলে এই যে লেয়ার্স এবং F7, কিবোর্ডের F7 চাপলে আমরা লেয়ার্স পাবো। তো আমার এই যে দেখেন নেওয়াই আছে, তাই কি দেওয়া আছে এখানে, টিক মার্ক দেওয়া আছে বা টিক চিহ্ন দেওয়া আছে। তাহলে আমাদের এই যে লেয়ার প্যানেল, এই যে লেয়ার, ঠিক আছে, লেয়ার অপশনটা চলে আসছে। তো লেয়ার অপশনটা কাজ করে কিভাবে দেখেন, সাপোজ এটা যদি আমরা
লেয়ার অপশনটা এমন একটা জিনিস, আমি যদি বোঝাই, ওখানে আপনি ইন ডিটেলস কাজ করতে পারবেন একটা একটা করে ধরে, এবং আলাদা আলাদাভাবে সব কিছু সাজাতে পারবেন, যেটা কাজের গতিটা বাড়িয়ে দেবে আপনার। তো এই জিনিসটা মাথায় ভালো করে ঢুকিয়ে নেন, কারণ লেয়ার জিনিসটা আমাদের ফটোশপে কি হবে, এই লেয়ারে আমার অনেক ভুল হয় ভাই, অনেক ভুল হয়, আমি লেয়ার সব বুঝতে পারি না। সব সময় আপনার কাজে লাগবে। এই যে আমরা এটা কি নিয়েছি সাধারণত, দেখেন একটা পেজ নিয়েছি নতুন, তাই না? এখন দেখেন এখানে লেয়ারে কি বলতেছে, এটা কি আছে, ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা এটা নিয়েছি সেটা। জি ভাই। এখন যদি আমরা এটার উপর কোনো ইমেজ নিয়ে, যে ফটোশপে কিন্তু ইমেজ এভাবে আমি এই যে ড্র্যাগ করে নিলে চলে আসবে, জাস্ট এভাবে মাউস প্রেস করে এখানে নিয়ে গেলে এই যে চলে হ্যাঁ, আসলো, চলে চলে আসলো। এখন দেখেন এখানে লেয়ার আরেকটা লেয়ার 1 তৈরি হলো, তার মানে কি এখানে আরেকটা লেয়ার তৈরি হলো ব্যাকগ্রাউন্ডের উপরে। এখন দেখেন আমি যদি এখানে যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা চলে যাই টেক্সটে। ফটোশপ 21 এমনটা টানতে পারবে কি রেগুলারলি, আমি এটাই সন্দেহ করি। হ্যাঁ ভাইয়া, অনেক অনেক সমস্যা করবেন কাজ করতে গেলে, মানে মাসুম নাম তো মানে আমি টেস্ট করেছি, প্রথম দিক দিয়ে তো ভাই প্রবলেম পাবে না, প্রবলেম তো আস্তে আস্তে ধরা পড়বে আপনার তো। এখন পিসি হচ্ছে ওই উইন্ডোজ দেওয়া অবস্থায় ট্রাই করছিলাম, এখন তো অনেক ভারী হয়ে গেছে। তো এই যে দেখেন আমি যখন একটা টেক্সট নিলাম এটার উপরে, তখন কি হয়েছে, আরেকটা দেখেন লেয়ারের এখানে আরেকটা লেয়ার তৈরি হয়েছে। তো এখন এখানে দেখেন কন্ট্রোলিং জিনিসটা কি লেয়ারের, আপনি এখানে সাপোজ মনে করতেছেন আপনি এখন আবার ইমেজে ফিরে যাবেন, এখান থেকে সিলেক্ট করলেও হবে, অথবা যখন আপনি এই যে দেখুন আমি টেক্সটে যাবো, এই যে টেক্সটে ক্লিক করলে আবার টেক্সটে চলে যাবেন, কাজ কমান্ড কাজ করছিল না। আচ্ছা এখন আবার দেখেন টেক্সটে যাচ্ছি, দেখেন টেক্সটে চলে গেল, বুঝতে পারলেন? আমার সবসময় ভাই লেয়ারে ভুল হয়, বুঝছেন, আমি লেয়ার কোনো বুঝতে পারি না। কোনো সমস্যা না, ইজি ব্যাপার, ভুল হয়। ইজি ব্যাপার। এখন দেখেন আপনি চাচ্ছেন যে টেক্সটটা আপনি হাইড করে রাখবেন, আমি এই টেক্সটটা এখন চাচ্ছি না, আমার যখন প্রয়োজন লাগবে আমি তখন ওটা আবার করে নেব। তাহলে কি করতে, এই যে দেখেন আই আইকন আই আইকনে আপনি ক্লিক করেন, চলে যাবে। এখন এটা শুধু হাইড দিতে, কিন্তু ভাই একবারে ডিলিট হয় নাই, কাটে নাই। না না কাটে না, এটা কাটে না, এটা হাইড হয়েছে, আপনি এটা সেভ করলেও সমস্যা নাই, বাট আপনি যখন আবার আই ক্লিক করবেন, যখন প্রয়োজন হবে ক্লায়েন্টের দরকার হলে নিয়ে আসবে, সমস্যা নেই। হ্যাঁ, তারপরে এখানে আরো অপশন আছে, দেখেন এখানে বলতেছে কি ডিলেট, আপনার যদি কোনো কিছু এখানে প্রয়োজন না হয়, আপনি যখন ডিটেলস কাজ করে ফেলবেন অনেক, তো ওই ডিটেলস কাজগুলো তো আর এইভাবে একটা একটা করে সিলেক্ট করা পসিবল না, তাই না? জুম জুম করে এভাবে করে পসিবল না। তো আপনি তখন কি করবেন, জাস্ট এখান থেকে সাপোজ এই টেক্সটটা আমার দরকার নাই, টেক্সট জাস্ট ক্লিক করেন, ডিলেট, এই যে দেখেন এখানে কি বলতেছে ডিলেট লেয়ার, ক্লিক করেন, ইয়েস, প্রশ্ন করবে একবার ডিলিট করতে চান কিনা, কি হলো, চলে গেছে, লেআউটই ডিলিট হয়ে গেছে, লেআউটটাই চলে গেছে। চলে গেছে। তো আপনি আবার এখানে দেখেন কি বলতেছে, ক্রিয়েট নিউ লেয়ার, এখানে লেয়ার নিতে পারবেন ব্যাকগ্রাউন্ডের উপরে, যাতে আপনার ব্যাকগ্রাউন্ডে কোনো আঘাত না আনতে পারে কোনো কিছু, আপনার কাজের ইফেক্ট। বোঝা গেল? ভাইয়া টেক্সটটা কিভাবে নিয়ে আসলাম আবার একটু দেখো। টেক্সটটা কিভাবে নিয়ে আসলাম ওটা এখন দেখতে হবে না, আমি টেক্সট ক্লাসে গেলে আমি দেখাবো, আমি জাস্ট লেয়ার সম্পর্কে জানাচ্ছি, এটা দেখেন। তো এই যে দেখেন আমি যখন নতুন লেয়ার নিলাম, ক্রিয়েট করলাম নতুন লেয়ার, আচ্ছা আমি আবার ডিলিট করে নিই, এই যে দেখেন নতুন লেয়ার নিলাম, ক্রিয়েট। এখন দেখেন আমি যদি আবার দেখেন টেক্সটটা নিয়ে আসি, এটা হচ্ছে কোথায় আসছে এটা বলেন, ইন্টার চাপলাম, এটা ব্যাকগ্রাউন্ড লেয়ারে আসছে। রাইট, ব্যাকগ্রাউন্ড লেয়ারে আসছে। তো দেখেন আমি যখন আবার নতুন লেয়ার নিলাম, যেহেতু লেয়ার 1 আমাদের আগে আছে তাই না, এখন দেখেন আমরা একটা নতুন লেয়ার নিয়েছি, তাই কি না?
এখন আমরা যদি এই টেক্সটটা চাই যে নতুন লেয়ারে দেব, জাস্ট আপনি এটা ওপেন এখানে দিয়ে দেন উপরে। এখন কিন্তু এটা লেয়ারের উপরে আছে। ভাইয়া ক্লিয়ার হয় নাই। ভাই লেয়ারের উপরে লেয়ারের নিচে এই জিনিসটা একটু বুঝায় বলবেন? আচ্ছা আমি দেখাচ্ছি, এটাও ডিলিট করে দেব। এটা আমাদের ব্যাকগ্রাউন্ড কালার, তাই না? এটা জি ভাই, আমরা আর্টবোর্ড যেটা। হ্যাঁ, আমরা নতুন লেয়ার নিলাম, তাই না? নতুন লেয়ার জি। নিলাম। এখন আমরা ইমেজটা নিয়ে আসলাম। এখন এটা কোথায় আছে বলেন? লেয়ারের উপরে থাকা মানে লেয়ারের ভিতরে, লেয়ারের মধ্যে আছে, আর লেয়ারের নিচে থাকা মানে লেয়ারের নিচে। ব্যাকগ্রাউন্ডে চলে গেছে। ব্যাকগ্রাউন্ডে চলে গেছে। তার মানে আমরা যদি কোনো কিছু লেয়ারের উপর দিতে চাই তাহলে লেয়ারের উপরে নিয়ে চলে যাবেন মাউস ড্র্যাগ করে, ক্লিক করে। ক্লিয়ার? আচ্ছা, আর ভাই লেয়ারের কাজটা কি? লেয়ারের কাজটা সাধারণত লেয়ার আমরা লেয়ারে কাজ করি যাতে ব্যাকগ্রাউন্ড বা নতুন লেয়ার ক্রিয়েট ট্রাই করে কাজ করি, কারণ হচ্ছে আগের ওয়ার্কগুলো যেন আমাদের প্রবলেম না করতে হয়, ওই নির্দিষ্ট লেয়ারে আমরা কন্ট্রোল পাই। বোঝা যাচ্ছে? আচ্ছা মানে নির্দিষ্ট আচ্ছা। প্লেসটাতে যেন আমরা কন্ট্রোলটা পাই, আমাদের যেন ওখানে আবার জড়িবতি না হয়ে যায়। আচ্ছা আচ্ছা। ঠিক আছে? এখন স্যার প্রত্যেকটা টুলসের কাজ করতে তো প্রত্যেকটা একটা করে লেয়ার তৈরি হয়, তাই না? হ্যাঁ, প্রত্যেকটা টুলসের কাজে একটা করে লেয়ার ক্রিয়েট করে নেওয়া ভালো, এইভাবে ক্রিয়েট করে নেওয়া ভালো। তাহলে হচ্ছে ব্যাকগ্রাউন্ড বা পূর্বের লেয়ারগুলোতে ইফেক্ট পড়ে না, সমস্যা হয় না। ঠিক আছে? যেমন কেন নিতে বলছি, সাপোজ এখানে আমরা 3টা লেয়ার ক্রিয়েট করছি, তাই না? এই লেয়ারগুলো দেখেন, আমি এখানে আবার নাম দিতে পারবো, এখানে ডাবল ক্লিক দিলে নাম দিতে পারবো। সাপোজ আমি একটা দিয়ে দিলাম প্রজেক্ট P1, মানে প্রজেক্ট 1। নাম দিয়ে দিলে কাজ করতে অনেক সুবিধা হয় ভাই। P2, লেয়ারগুলো তাহলে বোঝা যায় খুব ভালো করে যে আসলে P3 দিয়ে দিলাম, তাই না? এখন দেখেন আমরা এটা যদি শিফট ধরে সিলেক্ট করি, শিফট ধরে একটা একটা করে সিলেক্ট করি, 3টা একসাথে সিলেক্ট হবে। যে অপশনে যেটা করব সেটা হচ্ছে এটা কই, এই তো ফোল্ডার, এই যে ফোল্ডার দেখেন। আমি যদি এটাতে সবগুলো একসাথে ক্লিক করে ফোল্ডারে ক্লিক করি, দেখেন এটা একটা ফোল্ডার হয়ে গেছে। এখন এটা সেভ করে রেখে দেন। এখানে সাপোজ আমি এখানে প্রজেক্ট দিয়ে দিলাম, তাহলে ব্যাপারটা কি হলো? আপনি এখন বুঝতে পারছেন যে আমার 3টা প্রজেক্ট কমপ্লিট করা ছিল, সেটা কিসের মধ্যে আছে? প্রজেক্টের মধ্যে আছে। আবার আপনি এখানে আরেকটা লেয়ার নেন। এখন যেটা করবেন সেটা হচ্ছে আপনি এখানে একটা টেক্সট নেন। ভাইয়া সাউন্ড শোনা যাচ্ছে কিন্তু পিকচার কোনো কিছু আসতেছে না। সবাই দেখতে পাচ্ছে? আপনার নেটে সমস্যা মেবি আপু। এই যে দেখেন আমরা তাহলে একটা ভাইয়ার নামের উপরে ক্লিক করে, আমরা হচ্ছে দেখেন ছবির উপরে ক্লিক করে পিনে ক্লিক করে না, তাহলে স্ক্রিনটা দেখতে পারবেন। আপনি দেখেন আরেকটা লেয়ারে কিন্তু আরেকটা টেক্সট নিলাম, তাই না? তারপরে আবার আরেকটা ক্রিয়েট করেন, ক্রিয়েট করে টেক্সট কই, এই যে টেক্সট, আরেকটা টেক্সট নেন। তাহলে কি হলো? 2টা লেয়ারে 2টা টেক্সট আছে, তাই না? জি ভাই। এখন যখন ওয়ার্ক করবেন তখন দেখা যাচ্ছে আপনি অনেক কিছু লিখে ফেলছেন। যখন ব্রোশিয়ার বা বিজনেস কার্ড করবেন অনেক ডিটেইলস তো লিখতে হয়, তাই না? তো আমরা কি করব, এখন সবগুলো যদি মিক্স হয়ে যায় তাহলে তো আমাদের বের করতে সমস্যা। দিবে। তাহলে আমরা যে এই 2টা অপশন একসাথে শিফট ধরে সিলেক্ট করি এবং এটা ফোল্ডার করে দিই, হচ্ছে নাম দিয়ে দিই টেক্সট। তাহলে কি হলো, আমরা আবার যখন ডিজাইন করব বা আমাদের কোনো কিছু যদি নাম চেঞ্জ করা লাগে অথবা কোনো কন্টেন্ট চেঞ্জ করা লাগে, তাহলে আমরা জাস্ট টেক্সটে যে এখানে চলে যাব। সাপোজ এটা বিজনেস কার্ড করতেছি, সাপোজ এটা কি নেম, ভুল লিখি কেন, আমি ভুল দেখতেছি। তাহলে দেখেন আমরা এখানে সুন্দরভাবে কিভাবে সাজিয়ে ফেললাম। এখানে সাপোজ লেখা আছে সকল টেক্সট আপনার
ডিজাইন যা যা করেছেন সকল টেক্সট এর মধ্যে আছে। এখানে আবার আমি কি করেছি, নেম অ্যান্ড ডিটেলস। সাপোজ ওই ডিজাইনে আপনার নেম অ্যান্ড ডিটেলস দেওয়া আছে বিজনেস কার্ডে কোনো, তাহলে কি করবেন দেখেন, আমি জাস্ট লেয়ারে চলে যাব এভাবে, যে আপনাকে ক্লায়েন্ট বললো যে আমার তো ভাই ওখানে ফোন নাম্বারটা চেঞ্জ হবে, তার মানে আমি ভেবে নেব যে আমার কোথায় আছে ফোন নাম্বার, নেম এবং ডিটেলসের সাথে, তাই না? তাহলে জাস্ট আমরা টেক্সটের মধ্যে চলে যাব এবং নেম অ্যান্ড ডিটেলসে ক্লিক করব, দেখেন সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হয়ে গেছে, তার মানে আপনাকে কিন্তু আলাদাভাবে খোঁজা লাগলো না। আর যদি ডিফল্ট মোডে থাকতো তাহলে কিন্তু আপনাকে এভাবে ক্লিক করে করে দেখতে হতো নেম অ্যান্ড ডিটেলস কোনটা, নেম অ্যান্ড ডিটেলস কোনটা। বাট আপনি এখানে আগে আগে মার্ক করে রাখছেন নেম অ্যান্ড ডিটেলস, তাহলে কি কাজের গতিটা বাড়লো না? জি ভাই। তো এভাবে সাধারণত আমরা লেয়ার হ্যাঁ, এখানে টেক্সটটাই হচ্ছে একটা লেয়ার, তাই না? টেক্সটটা একটা লেয়ার। হ্যাঁ, টেক্সটাই একটা লেয়ার। আচ্ছা, আর ওখানে প্রজেক্টের মধ্যে P1 P2 P3 তিনটা যেগুলো ছিল ওটার মধ্যে একটার মধ্যে শুধু ছবি আছে, বাকি দুইটার মধ্যে কিছু না নাই। না না, সেই ক্ষেত্রে বাকি দুটোর কাজ কি ছিল? বাকি দুটো লেয়ার না, বাট আপনি যদি কোনো ছবি ব্যাকগ্রাউন্ডে নেন সেটা আবার লেয়ার হিসেবে ক্রিয়েট হবে। এই যে আচ্ছা আচ্ছা ভাই, তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে লেয়ার জিনিসটা হচ্ছে আমি যে যখন ফটোশপে কাজ করতেছি তখন যে ছোট ছোট প্রত্যেকটা অবজেক্ট নিয়ে কাজ করতেছে এগুলা এক একটা লেয়ার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার প্রত্যেকটা স্টেপ হবে এক একটা লেয়ার, বাট একটা ব্ল্যাঙ্ক লেয়ার নেওয়া হয় কারণ হচ্ছে আমাদের যেন পূর্বের কাজে ইফেক্ট না পড়ে, সেটা যেন লেয়ারের উপর দিয়ে যায়, যেটাই হোক ঝড়টা যেন ওই নতুন লেয়ারের উপর দিয়ে যায়, মানে যা পুরাতন কাজ যেটা আমি করে আসছি অলরেডি এটার উপর ইমপ্যাক্ট না পড়ে। ক্লিয়ার সবাই লেয়ার সম্পর্কে? জি ভাই। আমরা আরো লেয়ার নিয়ে কাজ করব, তখন দেখতে দেখতে শিখে যাবেন, আর সমস্যা নাই, লেয়ারের অনেক কাজ আছে। তো এই মোটামুটি ছিল আমাদের হচ্ছে কি কাজ করার আগে বেসিক যেই ধারণাগুলো আমাদের ইম্পর্টেন্ট, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল কি লেয়ার। লেয়ার ভাই আমার মানে সবসময় ভুল হয় বুঝছেন, আমি এখনো মনে করেন অনেক সমস্যায় আছি লেয়ার নিয়ে। সমস্যা কেটে যাবে কারণ আমরা লেয়ার নিয়ে অনেক কাজ করব, ব্যাকগ্রাউন্ড রিমুভ, তারপরে হচ্ছে কি বলে ম্যানিপুলেট যেটাকে বলে। আমার ভাই সাজেস্ট করছিল যে প্রত্যেকটা লেয়ারে নাম লেখা লাগবে, যে কোন মানে রিনেম লেখা, মানে ই করতে বলছে যে কোনটায় কি কাজ করছো, তাহলে আরো বুঝতে মানে সুবিধা হবে। সাপোজ দেখেন আপনি ট্রান্সপারেন্ট চাচ্ছেন, আপনি ব্যাকগ্রাউন্ডের এখানে আই অপশনে ক্লিক করেন, ট্রান্সপারেন্ট হয়ে যাবে, ঠিক আছে? তো এখন চাচ্ছেন যে আপনি প্রজেক্টটি ডিলিট করে দেবেন, আমি আর কাজই করব না, ডিলিট করে দিই। তো এগুলো ছিল লেয়ারের কাজ। তো আরো অপশন আছে লেয়ারের, এই অপশনগুলো আমরা আস্তে আস্তে দেখব, এখন এখন প্রয়োজন নেই আমাদের, আমরা অ্যাডভান্স একটু কাজে যখন ঢুকে যাব তখন হচ্ছে আমরা এই অপশনগুলো দেখব ইনশাআল্লাহ। তো এই ছিল মোটামুটি আমাদের বেসিক ধারণা, যেগুলো আপনাদের একদম মুখস্থ করে ফেলা উচিত। আমরা নেক্সট দিন হচ্ছে ইনশাআল্লাহ টুলস শুরু করব। ভাইয়া, হ্যাঁ বলেন। ভাইয়া, এই যে লেয়ারের যে কাজগুলো নিচের দিকে আপনি যে আমাদেরকে দেখালেন কিভাবে আমরা ফোল্ডার বানাবো অথবা নতুন লেয়ার অ্যাড করব কিংবা ডিলিট করব, তো ওইটার পাশে আরো কিছু কাজ আছে, যেমন হচ্ছে নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার লেখা, তারপরে মাস্ক অ্যাড করা, তারপর লেয়ার স্টাইল, লিংক লেয়ার, এগুলা কাজটা কি আমরা পরে দেখবো নাকি? হ্যাঁ, এগুলো আপনারা আমি পরে দেখতে পারবেন অ্যাডভান্স। আচ্ছা, বিভিন্ন কাজ করে দেখাবে, তখন এই করার ভিতরে এগুলো কাজও আসবে, তখন আস্তে আস্তে আরো ডিটেইলস জানতে পারবে। আসলে মূলত কাজ ছাড়া কোনো কিছু বোঝা যায় না, কাজ করে নিতে পারবেন না কিছুই। আমি যখন প্র্যাকটিক্যাল ওয়ার্কে যাব না তখন এই দুইটার অপশনও বুঝে যাবেন। এক লেয়ার থেকে যখন ড্র্যাগ করে যদি আপনি অন্য লেয়ারে নেন তখন সেটা কি ব্যাকগ্রাউন্ডে যাবে নাকি আপনার দুইটা সেম কাজের মধ্যে হবে? না, ব্যাকগ্রাউন্ডে যাবে ভাই, নতুন লেয়ার নিলে ওটা সর্বপ্রথম ব্যাকগ্রাউন্ড দিয়ে যায়। নতুন লেয়ার নিলে ব্যাকগ্রাউন্ডের উপরে ক্রিয়েট হয়, তারপরে অবজেক্ট আপনি লেয়ারের উপর দিলে লেয়ারের উপর চলে যাবে। লেয়ারের উপরে যাবে, হ্যাঁ। তাহলে ভাই আমি যদি ওই কাজটা যদি আবার পুনরায় করতে চাই তাহলে আমি ওই লেয়ারে ক্লিক করলে তারপর ওটার কাজ করতে পারবো? হ্যাঁ, লেয়ারে ক্লিক করলে কাজ করতে পারবেন। এখন কথা হচ্ছে আরেকটা বিষয়,
ভাইয়া তো দেখালো যে এক লেয়ার থেকে অন্য অন্য ব্যাকগ্রাউন্ডে কিভাবে নিতে হয় পিকটা, যেমন ভাইয়া পিকটা নিয়ে দেখাইলো পিকটা। এখন কথা হচ্ছে যে আরেকটা ব্যাপার আমি বলতে ভুলে গেছি, মানে আউট হয়ে গেছি বিষয়টা থেকে, টপিকসটা থেকে। সেটা হচ্ছে ফটোশপে কিভাবে আনডু করা যায় সেটা Edit এ। সেটা হচ্ছে কন্ট্রোল জেড চাপলে একবার আনডু হবে, আর কন্ট্রোল অল্টার জেড চাপলে আনডু হতে থাকবে। জি ভাইয়া, ঠিক আছে, মানে তাহলে আমরা কি কন্ট্রোল জেড চাপলে পূর্বের অবস্থায় যাবে, বাট কন্ট্রোল অল্টার জেড চাপলে আনডু, বা সরি কি আনডু না রিডু বলো ওটাকে, আনডু আনডু হতে থাকবে, মানে পূর্বের অবস্থায় যেগুলো যেতে আমরা থাকবে, স্টেপ বাই স্টেপ যেতে থাকবে, স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ যেতে থাকবে। আর যাদের একবারেই সমস্যা ওই বিষয়গুলো নিয়ে, তারা যে এখানে হিস্টোরি পাবেন, এই হিস্টোরিগুলোতে ক্লিক করলে চলে আসবে, সমস্যা নেই। এছাড়া তো যে এডিটের ভিতরেও আবার আনডু অপশন আছে না ভাই, যে এডিটের ভিতরে হ্যাঁ হ্যাঁ, এখান ওখানে থেকেও তো এখানে আছে। এখান থেকেও বের করতে পারবে। ওই যে কই দেখলাম জানো এডিটে না, এডিটে হ্যাঁ ভাই, ওই যে উপরে। এই তো হ্যাঁ। তো আর তাছাড়া যে হিস্টোরিতে যে দেখেন, হিস্টোরিতে ক্লিক করলে চলে আসবে, সমস্যা নেই। দেখেন, বুঝতে পারছেন হিস্টোরিতে কি কি করছি। তো এই ছিল মোটামুটি আমাদের ফটোশপ প্রথম ক্লাস, ভাই পরিচয় করব। ভিডিও হচ্ছে? হ্যাঁ হয়েছে।